শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতি দিয়ে আন্দোলনরতদের অনশন ভাঙানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজধানীর আব্দুল্লাহপুরের রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বিদেশি মদের ব্যবসা, রাতভর র্যাবের অভিযান, দেশে বিদেশি মদ জব্দসহ আটক 4। রাজধানীর বিভিন্ন এলাকায় চুলা জ্বলে না, গ্যাস সংকটে যানবাহনের দীর্ঘ সারি, ফিলিং স্টেশনেও সরবরাহ কমের অজুহাত তিতাসের। 400-450 মিলিয়নের গ্যাসে কিন্তু শর্টেজ আমার কাছে প্রতিদিনই থাকছে। যে মন্ত্রণালয় থেকেও এবং পেট্রোনালয় থেকেও এলএনজির সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সাভারের রানা প্লাজা ধসের 12 বছর আজ মানবেতর দিন কাটছে। আহতদের এক যুগেও বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপ ভুক্তভোগীদের। এই যে 12টা বছর আমরা রাস্তায় রাস্তায় এখনো পাগলের মতন ঘুরতেছি, কেন এই কথা তুলে ধরেন আর কেন এই গাইগুলো আমরা করে বেড়াবো? এই শ্রমিকটা এখানে বেঁচে থাকলে বাকি জীবনে যে আয় করতে পারতো সেটা হচ্ছে তার ক্ষতিপূরণ। পতিত স্বৈরাচারের দোসরদের আশকারায় সরকারি জমি হরিলুটে সিডিএ, আবাসিকের প্লট ইচ্ছে মতো ভাগ বাটোয়ারা, নাটের গুরু সাবেক চেয়ারম্যান। পাটুরিয়া আরিচা ঘাট এলাকায় বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থার আশ্বাস নেতাদের, মামলা করে নিরাপত্তা সংখ্যায় ভুক্তভোগী। আরিচা ও পাটুরিয়া আলাল চেয়ারম্যান চাঁদাবাজি করতেছে পরিবহন এবং নৌখাত সব জায়গায় থেকেই। এবং পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করল মোদি। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ত্যাগের নির্দেশ, পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2 পদে নতুন ব্যক্তির নিয়োগ দেওয়া হবে এবং জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে একজনকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হবে। এই ঘোষণার এক দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা প্রায় 58 ঘন্টা পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। রাত 1টার দিকে তাদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে দেয়া বহিষ্কার আদেশও প্রত্যাহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনুমোদনহীন বিদেশি মদ বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ সহ 4 জনকে আটক করেছে সংস্থাটি। বুধবার রাত 9টা থেকে 1:30 পর্যন্ত এই অভিযান চালায় র্যাব। এ সময় 5তলা ভবনের 3টি ফ্লোর থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ ও বিয়ারের ক্যান জব্দ করা হয়। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে আটক করা হয়। অভিযান শেষে র্যাব 1-এর মেজর আহনাফ জানান, দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের লাইসেন্সের আড়ালে কাস্টমস ফাঁকি দেওয়া বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ বিক্রি করা হতো এখানে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও কোনো কাগজ ছিল না বলেও জানান তিনি। এটা হচ্ছে কি মূলত টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড নামক একটা রেস্টুরেন্টের যেসব নির্ধারিত মাদক তার থেকে আমরা অনেক বেশি বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। কর সংক্রান্ত কোনো কাগজ পাইনি আমরা। উপরন্তু আমরা কিছু আইটেমের উপর লেখা দেখেছি যে কাস্টমস নো ডিউটি পেইড, অর্থাৎ এটা কোনো আকারে হয়তো মানে কাস্টমসে এসেছিল এবং ডিউটি পে না করে তারা নিয়ে আসছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় সময় মতো হচ্ছে না রান্না। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। তিতাস জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম, সংকট সমাধানে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বারবার চেষ্টাতেও জ্বলছে না গ্যাসের চুলা, না খেয়ে বেলা পার করা পরিণত হয়েছে রুটিনে। বিকল্প হিসেবে রান্না সারছেন বৈদ্যুতিক চুলায় বা গ্যাস সিলিন্ডারে, এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে এভাবেই চলছে নিত্যদিনের রন্ধন কাজ। গৃহিণীরা জানান তাদের ভোগান্তির কথা।
বাচ্চা কাছে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করে সময় পাই না সে রান্না করার, এসে দেখি যে গ্যাস নেই, ওই রাইস কুকারে একটু রান্না করি, ওই বাচ্চাদের খাওয়াই। গ্যাস ভাড়াও দিব, আবার কারেন্ট ভাড়াও দিব, এখন আমরা এবার পারি না। রাত 12টার সময় আসে, আমাদের মতন মানুষ তো অন্য রান্না বাড়া করাই যায় না, খাওয়া দাওয়ারও সমস্যা। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এমন দীর্ঘ সারি প্রতিদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সবচেয়ে বিপাকে সিএনজি অটোরিকশা চালকরা, এতে কমছে আয়। প্রত্যেকটা পাম্পে 100 করে গাড়ি আছে, 100 নিচে 80 টাকা। পাম্পে ঢুকলে 50, 60, 70 এরকম গ্যাস, 3 বা 4 প্রকার গ্যাস নিব না, গাড়ি চালামো কোন মহাজন কোনো জমা টমা কম নেয় না, আরো জমা পারলে বাড়াই, যদি কোনো কথা কয় চাবি দেওয়া যায়। 1.5 ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়ায় আছি, এখনো গ্যাস নিতে পারি নাই। প্রতিদিন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের সিরিয়াল ঠেলে আমাদেরকে গ্যাস পেতে হচ্ছে। তারপরও আমরা আমাদের যে মানে কাঙ্ক্ষিত যে পরিমাণ গ্যাসের পরিমাণ, সেই গ্যাসটা আমরা পাচ্ছি না। বাণিজ্যিক সংযোগেও কমেছে গ্যাসের সরবরাহ, শিল্প কারখানায় কমেছে উৎপাদন। রাজধানী ও আশপাশের এলাকায় দৈনিক 1960 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে তিতাসের সরবরাহ 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ বাড়াতে অতিরিক্ত কূপ খনন ও আমদানির কথা জানান তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক সাইদুল হাসান। 400-450 মিলিয়নের গ্যাসে কিন্তু শর্টেজ আমার কাছে প্রতিদিনই থাকছে। যে মন্ত্রণালয় থেকেও এবং পেট্রোনালয় থেকেও এলএনজির সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে বিভিন্ন সরকারি পর্যায়ে এলএনজিগুলোর ক্রয় করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় কূপের সংখ্যা বাড়াচ্ছে পেট্রোনাল। জানান গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ায় চাহিদা অনুযায়ী রাজধানীর পুরনো লাইনে সরবরাহ করা যাচ্ছে না গ্যাস। তাই সক্ষমতা বাড়াতে নতুন পাইপলাইন বসানোর প্রকল্প নিয়েছে তিতাস। এই এলাকাগুলো ঢাকার পুরনো এলাকা, ওই এলাকার নেটওয়ার্কের যে কাভারেজ, তার যে একটা সক্ষমতা, একটা এলাকার তো নেটওয়ার্কের একটা সক্ষমতা, এই সক্ষমতা কিন্তু এক্সিড করে গেছে। প্রজেক্টের ভিতরে দুটো অংশই আছে, একটা হলো পুরাতন লাইনগুলোকে রিপ্লেস করা এবং পাইপের ডায়া বাড়ানো। প্রতিদিন কিন্তু আমাদের কয়েকশো করে অবৈধ লাইন কিন্তু কাটা হচ্ছে। তবে শুধু প্রকল্প বা আশ্বাস নয়, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রভাব খাটিয়ে সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা। অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয় স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের নামেও প্লট হাতিয়ে নেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। সিডিএর অনিয়ম, দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে সহকর্মী এ কে এম আজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2004 সালে নগরীর কোয়াইশ ও চান্দগাঁও মৌজায় প্রায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে। এরপরই শুরু হয় সরকারি জমির হরিলুট। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন। ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে সালাম নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। 90% মানুষই বা ভবনেই কিন্তু অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েই কিন্তু এটা নির্মিত হচ্ছে, এবং যে সমস্ত বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো তৈরি করা দরকার সেগুলো মানা হচ্ছে না। এক কথায় সিডিএকে কেউ তোয়াক্কাই করছে না। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হয় 50টি প্লট। সিডিএর নীতিমালা না মেনে 6 বছর আগের জমির মূল্য দেখিয়ে 2013 সালে মন্ত্রী, সংসদ সদস্য ও দলের নেতাদের দেয়া হয় 60টি প্লট। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, দিলীপ বড়ুয়া, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী সহ অনেকে। যে কাজটা করবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সে লেআউট করছে এবং সেও কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করছে, যার ফলে যা হওয়া তা হয়েছে। এখানে অনেক ধরনের লেআউট চেঞ্জ হয়ে পুকুর বরাদ করে প্লটও বরাদ্দ দেওয়া হয়েছে। ওখানে আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা বরাদ করে পুকুর বরাদ করে এখানে কিন্তু
প্লট বাণিজ্য করা হয়েছে। আরও 2 দফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা শাহজাহান ও জসিমউদ্দিন শাহ সহ পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের রানা প্লাজা ধসের 1 যুগ পেরিয়ে গেলেও এখনো দায়ীদের বিচার হয়নি। বেঁচে ফেরা শ্রমিকরা আজও কাটাচ্ছেন মানবেতর জীবন। কারো কাঁধে ঋণের বোঝা, কেউ বা ভিক্ষাবৃত্তির উপর টিকে আছে। সরকারের কাছে চিকিৎসা সেবা সহ ক্ষতিপূরণের দাবি শ্রমিকদের। সহকর্মী দেওয়ানি মনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সাভারের রানা প্লাজা দুর্ঘটনার 1 যুগ পূর্ণ হলো আজ। 2013 সালের এই দিনে চোখের পলকে সাভার বাস স্ট্যান্ডের কাছে গার্মেন্টস কারখানার 9তলা ভবনটি ধসে পড়ে, যেখানে চাপা পড়ে কয়েক হাজার মানুষের স্বপ্ন ও প্রাণ। এতে 1175 শ্রমিকের করুণ মৃত্যু হয়। প্রায় 2500 জনকে উদ্ধার করা হয় আহত অবস্থায়। তাদের মধ্যে অনেকেই হাত পা হারিয়ে বরণ করেন পঙ্গুত্ব, যাদের বেশিরভাগেরই এখন দিন কাটছে অনাহারে অদ্যাহারে। এমনই একজন শ্রমিক সালমা বেগম গুরুতর আহত হয়ে হারান কর্মশক্তি। বেঁচে থাকার লড়াইয়ে তাই এখন ফেলে দেওয়া সবজি কুড়িয়ে বিক্রি করেন তিনি। এই যে 12টা বছর আমরা রাস্তায় রাস্তায় এখনো পাগলের মতন ঘুরতেছি, কেন এই কথা তুলে ধরেন আর কেন এই গাইগুলো আমরা করে বেড়াবো? আমাদের টাকা মাইসি খাইতেছে, ফান্ডে ফান্ডে আমাদের টাকা জমা রয়েছে। সালমার মতো আহত হয়ে অনেক শ্রমিকেরই কাটছে মানবেতর জীবন। শুধু আর্থিক দুরবস্থায় নয়, তাদের মনে এখন এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ার 1 যুগের আক্ষেপ। অনেক দিন বাসায় বিছানায় ছিলাম, কোনো সিঁড়ি বাইয়া উঠতে পারতাম না, ভয় লাগতো যে এই বুঝি পড়ে যাবো, এই বুঝি পড়ে যাবো। 50,000 টাকা পাইছি। এটা কি ক্ষতিপূরণ বলে? এটা ক্ষতিপূরণ বলে না, এটা বলে আমার দাম দিচ্ছে অনুদান। দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন এবং 1 যুগের সমান ক্ষতিপূরণের পাশাপাশি 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। এছাড়া দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি চান তারা। ক্ষতিপূরণটা হতে হবে 1 জীবন সম পরিমাণ। এই শ্রমিকটা এখানে বেঁচে থাকলে বাকি জীবনে যে আয় করতে পারত, সেটা হচ্ছে তার ক্ষতিপূরণ, তার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। যদিও একটা মানুষের মৃত্যুর কারণে আর্থিক ক্ষতিপূরণ সম্ভব না, তারপরও তার পরিবার, তার সংসার, তার অভাবে তারা অসহায় হবে, এটা তার ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না। রানা প্লাজা ধস বিশ্বের 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। সে সময় এ ঘটনায় কেঁপে ওঠে পুরো বিশ্ব বিবেক। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুকুর সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই অর্ধশত গাছ কাটছেন উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম। এই বিষয়ে তার সাথে কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিকদের। অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। আপনার ফালতু ভিডিও দেখার আমার সময় নেই। সাংবাদিকের সঙ্গে এভাবে কথা বলছিলেন একজন সরকারি কর্মকর্তা। কিন্তু কেন? নিয়ম নীতি বা পরিবেশের তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভুয়াপুরে সরকারি গাছ কাটা নিয়ে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকরা পড়েন উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলামের তোপের মুখে। অভিযোগ রয়েছে পুকুর সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই কাটছেন অর্ধশত বয়সী গাছ। বিধি ভঙ্গ করে নিজেই বনে গেছেন ঠিকাদার। এখানে হসপিটাল, এখানেই থানা, এখানেই ভূমি অফিস, মানুষজন আসে এই জায়গাতেই একটু আশ্রয় নেয়, ছায়ের নিচে বসে। আমাদের এখানে যে কাজটি হচ্ছে, এটা আমি মনে করি যে এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক হয় না। একটা পুকুরকে যদি পুনঃখনন করতে হয় অথবা খনন করতে হয়, এটাকে যদি অন্য কোনো প্রজেক্ট হিসেবে নেয়, তাহলে কিন্তু গাছগুলি কর্তন করার কোনো প্রয়োজন পড়ে না। আর আমরা যথাযথভাবে শাস্তি প্রক্রিয়া দাবি করছি, আর সেই সাথে এই পরিবেশটাকে আরও নির্মল এবং সবুজ অভয়ারণ্য আর করার জন্য আশা ব্যক্ত করছি। প্রকল্পের সভাপতির দাবি, গাছ কাটা সহ সকল বিষয়ই জানেন সহকারী কমিশনার। আর বন বিভাগ বলছে গাছ কাটার বিষয়ে লিখিত কোনো আবেদনই পাননি তারা। আমরা তো জানি যে ওই যে গাছ কাটলে কি লাগে, পারমিশন লাগে বন বিভাগে। বন বিভাগের সাথে
যোগাযোগ করছিলেন হয়তো। না, এরকম আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি। এ বিষয়ে ফোন করে তার সাথে কথা বলতে চাইলেই অশোভন ভাষায় গালাগালি শুরু করেন এসিল্যান্ড তারিকুল ইসলাম। পরে তার কার্যালয়ে গিয়েও বক্তব্য চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আচরণবিধি লঙ্ঘন আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তাই হোক বা একজন সাধারণ মানুষই হোক, একজন মানুষ আরেকজনের সাথে যখন কথা বলবে তিনি সৌজন্য বজায় রেখে কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং আমাদের যে কর্মকর্তার কথা আপনি বলছেন, তিনি আপনার সাথে বা যে কারোর সাথে অসৌজন্যমূলক কোনো কথা বলেছে কিনা, আচরণ করেছে কিনা, এটি আমরা তদন্ত করে দেখব। তদন্ত সাপেক্ষে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কর্মচারীর আইন অমান্য করা কাম্য নয় বলছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছর ভারী বৃষ্টি ও উজানের ঢলে বসতভিটা, ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এবারও মৌলভীবাজারের ধলাই নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে কমলগঞ্জ উপজেলার মানুষের। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ নির্মাণের জন্য 13টি পয়েন্টে কাজ চলমান রয়েছে। সহকর্মী সালে এলাহি কুটির তথ্য চিত্রে জানাচ্ছেন সালমা জাহান। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত বছর কমলগঞ্জের ধলাই নদীর 18টি স্থানের প্রতিরক্ষা বাঁধ ভেঙে 3বার বন্যা হয়। এতে নষ্ট হয় বাড়িঘর, ফসলি জমি ও মাছের খামার। ক্ষয়ক্ষতি হয় প্রায় 100 কোটি টাকার সম্পদ। তবে শুষ্ক মৌসুমে ধলাই নদীর পানি অনেকটাই কমে গেছে। বন্যা ও ভাঙনপ্রবণ কিছু এলাকায় মেরামত করা হলেও উবাহাটা, করিমপুর, নারায়ণপুর, খোসালপুর ও বড়গাছ এলাকায় বাঁধ নদীগর্ভে চলে গেছে। পর্যায়ক্রমে অর্ধশতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। বর্ষা মৌসুম আসায় ভারী বৃষ্টি হলে ফের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধের অবস্থা খুব খারাপ। গত বছর থেকে বাঁধটা অনেক জায়গা ভাঙ্গে নামি গেছে গিয়া। বাঁধটা আপনার এখানে না দিলে আগামীতে বর্ষা হল আমরা চলার কোনো বাট নাই। আমরা পূর্ব দিকে তাকি একবারে ভাঙতে 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 আমরা একবারে গালা লাগাই লাইছে। আমরা ঘর দুয়ার সব নিচে গিয়া, ঘরের কিনারে লাগি গেছে, গান ভাঙে সব গেছে গিয়া। এখন আমরা কি করি? অঙ্গে অঙ্গে নেরগি আমরা কি অবস্থায় আছি, আমরা কেউ চায় না। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে বিচ্ছিন্নভাবে টিআর কাবিখার মাধ্যমে কাজ করা হয়েছে। বাঁধ মেরামতে বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 13টা পয়েন্টে কাজ চলমান আছে। এছাড়া আমাদের আরো 5টা পয়েন্ট ঝুঁকিপূর্ণ আছে, সেটা হলো উবুহাটা, করিমপুর, নারায়ণপুর, কোশালপুর এবং বড়গাছ। এই 5টা পয়েন্টে আমরা মেরামত করার জন্য অলরেডি আমার প্রস্তাবনা প্রেরণ করছি। আমরা অর্থ বরাদ্দ পেলে এগুলো আমরা কাজ শুরু করব। বন্যা ও নদী ভাঙনে ঘরবাড়ি হারালেও তাদের কপালে জোটেনি কোনো সাহায্য সহযোগিতা। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পট পরিবর্তনের পর মানিকগঞ্জে বন্ধ ছিল পরিবহন খাতে চাঁদাবাজি। এই খাতেই আবারও নতুন করে শুরু হয়েছে নীরব চাঁদাবাজি। আব্দুল আলিমের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। আওয়ামী লীগ সরকারের আমলে পাটুরিয়া ও আরিচাঘাট এলাকায় পরিবহনে চাঁদাবাজির নেতৃত্ব দিতেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান। আর সদর বাস স্ট্যান্ডে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রত্যক্ষ মদদে চাঁদাবাজি করত তার অনুসারীরা। এখন করছে বিএনপির নাম ভাঙিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। আওয়ামী লীগ নেতা রহিম খান আরিচা ও পাটুরিয়া পরিবহন ও নৌখাতে চাঁদাবাজি করছে, এখনো করতেছে। বর্তমানে তার ভাইগনা আলাল চেয়ারম্যান চাঁদাবাজি করতেছে পরিবহন এবং নৌখাত সব জায়গায় থেকেই। ঢাকা আরিচা মহাসড়ক সহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচল করে হাজারেরও বেশি যানবাহন। এ সকল যানবাহন থেকে পাটুরিয়া ঘাটে টার্মিনাল চার্জ 50 টাকার বাইরে নেওয়া হচ্ছে 100 থেকে 150 টাকা ও মানিকগঞ্জ বাস টার্মিনালের ইজারা বাবদ 50 টাকা ছাড়াও বাড়তি নেওয়া হচ্ছে আরো 50 টাকা। মানিকগঞ্জ 100 টাকা আর লাইনম্যান 10 টাকা, পাটুরিয়া ঘাট পার্কিং 50 আর আপনার সুপারভাইজার 100 টাকা। চাঁদাবাজি বন্ধে মামলা করার পর থেকে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পরিবহন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। আব্দুল রহিম খানের লোকজন, আত্মীয় স্বজন তারা চাঁদাবাজি করে, আমি তাদের বিরুদ্ধে মামলা করি, তাদের 3 জন অ্যারেস্ট। এখন আমি জীবনের নিরাপত্তায় ভুগছি। জেলা বিএনপির নেতারা বলছেন সংগঠনের কোন নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। বিএনপির কোন নেতাকর্মী এখন ওই জাতীয় ভূমিকায় যাওয়ার প্রশ্নই আসে না। যদি কেউ করে
সেটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং সেটা বিএনপি সমর্থন করে না। আমরা অবশ্যই এই জাতীয় সঠিক তথ্য প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করবে বিএনপির পক্ষ থেকে। চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। পাস রাখার জন্য সরকারি চার্জ যেই 50 টাকা এর অতিরিক্ত 100 কিংবা 150 টাকা নেওয়ার যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়েছি এবং মামলা রুজু করে 3 জনকে গ্রেপ্তার করে আমরা আদালতে সোপর্দ করেছি এবং আমাদের এই ধারা সবসময় অব্যাহত থাকবে। আমরা মানিকগঞ্জের কোথাও কোনো পরিবহন সেক্টরে বা অন্য কোথাও আমরা কখনোই চাঁদাবাজি হতে দেব না। চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দিকে তাকিয়ে আছে পরিবহন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।